নমস্কার, সবাইকে স্বাগত। আজকে আমি এই ৪ ধরনের ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কিলস সম্পর্কে আলোচনা করব। সেই সাথে এই যে ইংলিশ ভোকাবুলারি ও গ্রামারের যে লেসন্সগুলো আছে সেগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব সেটা নিয়েও আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমে আসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং স্কিলস। এটা কি? প্রত্যেক ভাষা শিখতে গেলে 4টে দক্ষতা অবশ্যই জানা জরুরি। এই 4টে দক্ষতা জানলেই তবে সেই ভাষাটা সম্পূর্ণভাবে শেখা সম্ভব। তো প্রথমে যে স্কিলটা আসছে সেটা কি? লিসেনিং স্কিল। লিসেনিং স্কিলটা কি? অর্থ শব্দ দেখেই বোঝা যাচ্ছে। লিসেনিং মানে শোনা। কোনো ভাষা যদি আমরা শুনি, সেই ভাষা শুনলে অটোমেটিক্যালি আমাদের সেই ভাষাটা যদি আমরা বারংবার শুনলে সেই ভাষাতে আমরা আমাদের কান রপ্ত হয়ে যায় এবং আমরা সেই ভাষাটা আস্তে আস্তে তার অর্থ উপলব্ধি করতে পারি। সেই ভাষার সাথে আর দেহের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা সেই ভাষার অর্থ ধীরে ধীরে বুঝতে পারি। এইভাবে এই লিসেনিং স্কিলটা রপ্ত করতে পারলেই পরবর্তী যে স্কিলটা আছে স্পিকিং স্কিলটাতেও আমরা রপ্ত হতে পারি। কিভাবে? যেটা শিশুরা কম বয়সে প্রথমে তারা বাবা মা ও আশেপাশের লোকজনের কাছ থেকে তারা যে ভাষাটা আশেপাশের বাবা মা বা আশেপাশের লোকজন যে ভাষায় কথা বলে সেই ভাষা প্রথমে তারা শোনে। শিশুরা বারবার শুনতে শুনতে এবং বাবা মা ও আশেপাশে যাদের কাছ থেকে শুনে তাদের বিভিন্ন মুখের অঙ্গভঙ্গি বা দেহের অঙ্গভঙ্গি এইসবের মাধ্যমে তারা বুঝে যায় কোন আওয়াজের জন্য কি অর্থ বোঝায়, এবং সেটার সাথে সাথেই তারা ধীরে ধীরে মা থেকে শুরু করে ছোট থেকে আস্তে আস্তে দীর্ঘ শব্দের দিকে তারা এগিয়ে যায়। এইভাবে লিসনিং স্কিলটা যখন শুনতে শুনতে তারা এই স্কিলটা দক্ষ হয়ে ওঠে, তখন ধীরে ধীরে তাদের স্পিকিং তেও দক্ষ হয়। ঠিক আছে? এরপর যখন তারা স্কুলে ভর্তি হয় বা বাড়িতে ধীরে ধীরে মায়ের কাছে বা বাবার কাছে যখন তারা পড়াশোনা করে, তখন ধীরে ধীরে তাদের এই পড়ার দক্ষতাটা তৈরি হয়। প্রথমে বাড়িতে বাবা মায়ের কাছে তৈরি হয়, তারপর স্কুলে গিয়ে ফর্মালভাবে এই পড়ার দক্ষতাটা তৈরি হয়। আর পড়ার দক্ষতাটা ভালোভাবে তৈরি হলেই তারপরে আসে এই লেখার দক্ষতাটা, তারপরেই রপ্ত হয় লেখার দক্ষতাটা। তাহলে আমাদের একটা ভাষার তে একটা ভাষা শেখার যে দক্ষতা, এই 4টে দক্ষতাই আছে: লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আমরা স্কুলেতে কিন্তু শুধু বিশেষত এই দুটো স্কিলের উপরে জোর দিই। স্কুলেতে বিশেষত রিডিং আর রাইটিং এর উপরে জোর দেওয়া হয়, কিন্তু একটা ভাষা শিখতে গেলে শুধুমাত্র এই রিডিং বা রাইটিং শিখলে হবে না। একটা ভাষা শিখতে গেলে এই 4টে স্কিলেই রপ্ত হতে হবে বা এই 4টে স্কিলেই দক্ষ হতে হবে। এর মধ্যে যদি একটা স্কিলও বাদ যায় তাহলে ইংলিশ কেন, যে কোনো ভাষা শিক্ষাটা অসম্পূর্ণ থাকবে। তাই আমি বলবো এই রিডিং আর রাইটিং এর জন্য তো আমি তো হেল্প করবই যতটা পারি অনলাইনে। এছাড়াও এই দুটো স্কিলের উন্নতির জন্য যেটা বেশিরভাগ আমার হাতে নেই, এটার জন্যে
কি করতে হবে, আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিতে পারি যে কিভাবে এটা করা যেতে পারে। এই দুটো স্কিলের উন্নতি কিভাবে হতে পারে। লিসনিং স্কিল যদি বলা যায়, লিসনিং স্কিলের উন্নতির জন্য ইংলিশ পরিবেশের মধ্যে থাকতে হবে। ইংলিশ পরিবেশটা কিরকম না, বাড়িতে যতক্ষণ থাকা যাবে ততক্ষণ কিছু না কিছু ইংলিশে শুনতে হবে। আরো ভালো হয় শোনার সাথে সাথে যদি চোখে দেখাও যায়। কোথা থেকে শোনা যেতে পারে বা দেখা যেতে পারে, সবার বাড়িতে টিভি আছে বা মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে। মোবাইল ফোন বা স্মার্টফোনে বা টিভিতে বা স্মার্টফোনে ইংলিশে কিছু দেখতে হবে। সেটা কোনো কার্টুন হতে পারে, সিনেমা হতে পারে, কোনো স্টোরি হতে পারে, গল্প হতে পারে, যা কিছু যা কিছু ইংলিশে হতে হবে। তাহলে সেখানে বাড়িতে থাকা অবস্থায় ইংলিশে কিছু না কিছু দেখতে বা শুনতে হবে, মানে যেটাতে অডিও ভিজুয়াল এফেক্ট হবে। এটাতে তাহলে লিসনিং স্কিল ইমপ্রুভমেন্ট হচ্ছে। আবার বাড়িতে যদি আহ বাবা মা মধ্যে কেউ যদি ইংলিশে কথাবার্তা বলে সেটা তো আরো ভালো হয়। তাহলে ইংলিশ স্টোরি, ভিডিও, পডকাস্ট, যা কিছু কার্টুন, সিনেমা, যা কিছু ইংলিশে দেখা ও শোনা যেতে পারে, বা রেডিও, ইংলিশ গানও সেই সাথে পড়ে। এর পরের স্কিলটা হচ্ছে কি স্পিকিং। স্পিকিং স্কিলটা ইমপ্রুভমেন্টের জন্য পরিচিত কারোর সাথে, আচ্ছা এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, লিসনিং স্কিলটাও আরো ইমপ্রুভমেন্ট হয় যদি টিচার, স্কুলের টিচার বা বাড়িতে বাবা মা ইংলিশে কথাবার্তা বলে, সেখানেও লিসনিং স্কিল অনেকটা ইমপ্রুভমেন্ট হয়। আর স্পিকিং এর জন্য কি বলবো, স্পিকিং এর জন্য হয় বাড়িতে বাবা মায়ের সাথে ইংলিশে কথা বলা যেতে পারে, বা বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলা যেতে পারে, বা বাবা মা বন্ধু বান্ধব কেউই যদি ইংলিশে কথা বলতে অসমর্থ হয়, তাহলে অন্ততপক্ষে প্রত্যেকের বাড়িতে আশা করি একটা করে স্মার্টফোন আছে। স্মার্টফোনের যে বিভিন্ন ধরনের এআই আছে, গুগল জেমিনি বা চ্যাট জিপিটি বা আরো যেসব গ্রক, আরো যেসব এআই আছে, তাতে কনভারসেশনের জন্য একটা ফিচার্স আছে। সেটা ব্যবহার করে ইংলিশ স্পিকিংটা প্র্যাকটিস করা যেতে পারে, যাতে স্পিকিং ফ্লুয়েন্সিটা আসে ইংলিশে। পরবর্তী স্টেপ যেটা হচ্ছে রিডিং। রিডিং এর জন্য কি করা যেতে পারে, যে কোনো ইংলিশ বই পড়া যেতে পারে, বা ইংলিশ নিউজ পেপার পড়া যেতে পারে। সেটা হতে পারে, আবার সিলেবাসের বই তো পড়া হচ্ছেই, সিলেবাসের বাইরেও আউট অফ সিলেবাস কিছু না কিছু ইংলিশে নিয়মিত পড়া উচিত। সে কমপক্ষে এমন কিছু পড়া হবে যাতে কমপক্ষে 400-500টা শব্দ তো, বা নতুন ওয়ার্ড, 400-500টা ওয়ার্ডের কিছু অন্তত পড়া উচিত। ঠিক আছে, এইরকম কিছু অন্তত রেগুলার বেসিসে পড়া উচিত। আর পরবর্তী সেকশন আসছে রাইটিং। রাইটিং এর জন্য সেটার জন্য তো আমি আছি, কিভাবে রাইটিং করতে হবে আমি সব স্টেপ বাই স্টেপ বলে দেব। ঠিক আছে, রাইটিং এর জন্য নিজেরা কি করতে পারো, রাইটিং শেখার পর কি করতে হবে, বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর প্র্যাকটিস করার পর সেটা যে কোনো টিচারকে দিয়ে কারেকশন করে নিতে হবে। তাহলে বারবার ভুল সংশোধন হতে হতে একসময় রাইটিং ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো রাইটিংটা ভালো করার জন্য আমি বলবো, যদি এই 3টে স্কিল ভালো করে করা যায়, তাহলে রাইটিংটা কিন্তু ন্যাচারাল রাইটিং হবে, ট্রান্সলেশনাল নয়, যেটা আমাদের বাঙালি স্টুডেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে বাংলা মিডিয়ামে পড়া স্টুডেন্টদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। সেটা হচ্ছে কি, রাইটিং করতে গেলে ট্রান্সলেশনের হেল্প নিতে হয়। কিন্তু ভালো রাইটিং সেটাই হবে যে রাইটিংটা ট্রান্সলেশন করতে হবে না, অটোমেটিক্যালি ন্যাচারালি ইংলিশে চিন্তা করতে করতে, মানে চিন্তাটাই ইংলিশে চলে আসবে।
ঠিক আছে, সেই রাইটিংটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হবে, অনেক ভালো হবে। তাই যদি এই তিনটে স্কিল ভালো করে রপ্ত করা যায় তবে কিন্তু রাইটিংটা খুব ভালো হবে। ঠিক আছে, তাই আমি আমার হাতে যতটুকু আছে আমি কিন্তু এই চারটে স্কিলের ওপরেই কাজ করব। ঠিক আছে, তো এইবার বলি, এই চারটে স্কিল ভালোভাবে আবার জানতে ও বুঝতে গেলে ইংলিশের ভোকাবুলারি ও গ্রামার জানতে হবে। ভোকাবুলারি কি? ওয়ার্ড স্টক। আর গ্রামার সেই ওয়ার্ডগুলোকে কিভাবে সাজিয়ে এই ইংলিশ ভাষাটা তৈরি হবে, সেই রুলসগুলোকে গ্রামার বলা হয়। ঠিক আছে, তাহলে ইংলিশ ভোকাবুলারি আর গ্রামার এই দুটো যদি ভালো করে জানা যায়, এই চারটে স্কিলই অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ইংলিশ ভোকাবুলারিও শিখবো, গ্রামারও শিখবো। ঠিক আছে, সাথে সাথে এই স্কিলগুলো ইমপ্রুভমেন্টের জন্য যে পদ্ধতিগুলো আমি বললাম সেগুলো যতটা পারবে ফলো করার চেষ্টা করবে। ঠিক আছে, আর আমার হাতে যতটুকু আছে আমিও চেষ্টা করব। তাহলে প্রথমে আসছে কি? ভোকাবুলারি ও গ্রামার। এখানে আমি এই ভোকাবুলারি গ্রামারটা কিভাবে এগোবো, কিভাবে করব? প্রথমে গ্রামার, আচ্ছা ভোকাবুলারি গ্রামার কি একবার তো বললাম, আরেকবার বলছি। ভোকাবুলারি হচ্ছে শব্দ, ইংলিশের যে শব্দ ভান্ডার সেগুলোকে বলা হয় ভোকাবুলারি এক কথায়। আর তার মধ্যে ওয়ার্ড থাকতে পারে, ফ্রেজেস থাকতে পারে, সেগুলো ভোকাবুলারি একসাথে বলা হয়। আর গ্রামার হচ্ছে এই শব্দগুলোকে প্রত্যেকটা ভাষার যে শব্দ বা ওয়ার্ড থাকে বা ফ্রেজ থাকে সেগুলো একটা নির্দিষ্ট নিয়মে বানিয়ে একটা বাক্য তৈরি করা হয়। ঠিক আছে, বা একটা নিয়ম মেনে সেই ভাষাটা প্রকাশ করা হয়। সেই যে নিয়ম মেনে ভাষাটা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় গ্রামার। তাহলে আমি শব্দের সাথে সাথে সেই শব্দ বাক্যে ব্যবহার করার নিয়ম দুটোই করাবো। আর এই দুটো জানলেই তবেই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভড হবে। শুধুমাত্র ভোকাবুলারি জানলেও হবে না, বা শুধুমাত্র গ্রামার জানলেও হবে না। ঠিক আছে, তো যাই হোক, প্রথমে আমি গ্রামারটা শুরু করব আর লাস্ট ভোকাবুলারিটা করাবো। ঠিক আছে, তা কিভাবে এগোবো? প্রথমে লেটার্সটা জানবো, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পর্যন্ত পড়াবো। একদম বেসিক থেকে শুরু করে পরপর স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব। তা বেসিকের মধ্যে কি, একদম গ্রামারের ফার্স্ট চ্যাপ্টার লেটার্স করানো হবে। ঠিক আছে, তারপর ওয়ার্ডস, তারপর সেন্টেন্সেস, তারপর পার্টস অফ স্পিচ। তারপর পার্টস অফ স্পিচের মধ্যে এই যে সাব পয়েন্ট গুলো আছে সেগুলো করাবো। নাউন্স আমি একবার পড়ে দিচ্ছি যাতে তোমাদের এইগুলো সব বুঝতে সুবিধা হয়, আর তোমরা পারলে এইটা ভালো করে লিখে নাও। লিখে নিলে কি হবে, আমরা এই এই লেসন্স অনুযায়ী পরপর এগিয়ে যাব। তাহলে কি আমাদের এই গ্রামার আর ভোকাবুলারি শেখাটা স্বয়ংসম্পূর্ণ হবে। ঠিক আছে, তো প্রথমের লেসনটা কি আছে? লেটার্স, তারপর ওয়ার্ডস, তারপর সেন্টেন্সেস, তারপর পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে সাব পয়েন্ট কি আছে? নাউন্স আছে, ক্লাসিফিকেশন, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। এটা জায়গা কম বলে শর্টে লিখেছি, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। তারপর নাউন্সের মধ্যে নাম্বার হবে, নাম্বারটা নাউন্সের মধ্যে পড়ছে। জেন্ডার করব নাউন্সের কেস করা হবে, প্রোনাউন্স, অ্যাডজেক্টিভস, আর্টিকেলস, ভার্বস, অ্যাডভার্বস, প্রিপোজিশনস, কনজাংশনস, ইন্টারজেকশনস। এই পর্যন্ত এই পার্টস অফ স্পিচের সাব পয়েন্ট হলো। এইবার মেন পয়েন্ট হিসেবে পার্টস অফ স্পিচের পরের পয়েন্ট টেন্স, তারপরে মোরাল ভার্বস, তারপর স্পেশাল ট্রান্সলেশনস আছে। এরও স্পেশাল ট্রান্সলেশনের মধ্যে আবার সাব পয়েন্ট আছে কি? ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, ভার্বাল নাউন্স আর মিসলেনিয়াস। তো এগুলো ছিল স্পেশাল ট্রান্সলেশনের মধ্যে সাব পয়েন্ট। আবার মেন পয়েন্টে চলে আসি। স্পেশাল ট্রান্সলেশনের পরে 8 নম্বর মেন পয়েন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার কম্পিটিটিভ ইংলিশের ক্ষেত্রে। ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, সিকোয়েন্স অফ টেন্স, মুড,
phrases, clauses, simple, complex and compound sentences, joining and splitting, transformation of sentence, punctuation. এই পর্যন্ত গ্রামারের সব চ্যাপ্টার কমপ্লিট। ঠিক আছে, এরপর এই সব চ্যাপ্টার মিলিয়ে এরর কারেকশন হবে। ঠিক আছে, তারপর ট্রান্সলেশন হবে প্যাসেজের। এখানে ট্রান্সলেশন সেন্টেন্সের ট্রান্সলেশন হবে, আর এখানে ট্রান্সলেশন হবে প্যাসেজের ট্রান্সলেশন হবে, যেটা ডেসক্রিপটিভ কম্পারেটিভ ইংলিশে ডেসক্রিপটিভ রাইটিং এ থাকে, মানে ডেসক্রিপটিভ পেপারে থাকে মেন পরীক্ষাতে বিশেষত প্যাসেজ ট্রান্সলেশন, সেটা করা হবে। আর তারপরেই প্যাসেজ ট্রান্সলেশনটা করার পরেই যে বিভিন্ন ধরনের রাইটিংস একাডেমিক স্কুল কলেজে হোক বা কম্পিটিটিভ এক্সামিনেশনে হোক, যেখানেই হোক, যত ধরনের বা যত টাইপের রাইটিং আছে সেগুলো আমি পরস্পর করাবো। ঠিক আছে, আর সব শেষে আমি ভোকাবুলারি লেসন্সটা করাবো। ঠিক আছে, ভোকাবুলারি লেসন্সের মধ্যে যত ধরনের ভোকাবুলারি পরীক্ষায় আসে, সেটা ফ্রেজাল ভার্বস হোক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস হোক, বা সিনোনিম, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সবকিছু, হোমোনিমস, হোমোগ্রাফস, হোমোফোনস, সবকিছু, এখন সবকিছু মনে পড়ছে না, যত কিছু ভোকাবুলারি লেসন্স আছে সবই আমি করাবো। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমাদের আমাদের বলবো না, বলছি, হ্যাঁ, এইগুলো আমি স্টেপ বাই স্টেপ করিয়ে যাব। ঠিক আছে, তো আমি প্রথম ক্লাসটা করাবো তাহলে লেটার্স। ঠিক আছে, তো লেটার্সের ক্লাসে দেখা হচ্ছে। আপাতত এই ক্লাসটি এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ সবাই, এটা দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।